Hello everyone, I hope you all are doing well. আজ আমরা শিখব স্পোকেন এবং রিটেন ইংলিশে আমরা এবল টু কে কিভাবে ব্যবহার করি। কাজেই চলো লেটস গেট স্টার্টেড। প্রথমেই জেনে নেব যে আমরা কোন সিচুয়েশনে এবল টু কে ইউজ করি। কোনো কাজ করার আমাদের সামর্থ্য আছে বা আমরা কোনো কাজ করতে পারি এমনটা বোঝানোর জন্য আমরা এবল টু ইউজ করি। যেমন ধরো আমি বলছি আমি গাড়ি চালাতে পারি, আমার বন্ধু রান্না করতে পারে, সে ইংলিশে কথা বলতে পারে। মানে তোমরা এই সেন্টেন্সগুলো দেখে বুঝতেই পারছো যে আমরা কারুর অ্যাবিলিটির কথা বলছি, কারুর সামর্থ্যের কথা বলছি, কেউ কোনো কাজ করতে পারে এমনটা বোঝাতে চাইছি। আশা করি তোমরা বুঝে গিয়েছো যে এবল টুকে কোথায় ইউজ করতে হয়। চলো এবার একটু এবল টু এর স্ট্রাকচারাল ফর্মুলাটা জেনে নিই। তবে সেটা বলার আগে আমি তোমাদেরকে কয়েকটা কথা বলতে চাই। এই যে এবল টু এর স্ট্রাকচার, এটা টেন্সের ওপর ডিপেন্ড করে। টেন্স যদি চেঞ্জ হয় সেই সাথে সাথে এর স্ট্রাকচারগুলো চেঞ্জ হয়। কাজে এই স্ট্রাকচারগুলো বোঝার জন্য টেন্স সম্পর্কে একটা বেসিক নলেজ থাকা খুবই জরুরি। কাজে তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে স্ট্রাকচারগুলোকে লক্ষ্য করো। লেটস গেট স্টার্টেড। আমার ফার্স্ট এক্সাম্পল, আই অ্যাম এবল টু সুইম, যার অর্থ হচ্ছে আমি সাঁতার কাটতে পারি, এমনটা আমি বোঝাতে চাইছি। তো এক্ষেত্রে স্ট্রাকচারটা কি হচ্ছে, প্রথমে আমার সাবজেক্ট বসবে, ওকে, তারপর হয় আমি অ্যাম বসাবো, না হলে আমি ইজ বসাবো, না হলে আমি আর বসাবো। তারপরে আমি বসাবো এবল টু, তারপরে বসাবো ভার্বের ফার্স্ট ফর্ম এবং লাস্টে রিমেইনিং কিছু বসানোর থাকলে বসিয়ে দেবো। তাহলে এক্ষেত্রে স্ট্রাকচারটা কি হলো দেখো, প্রথমে আমার সাবজেক্ট আই বসেছে, আই এর সাথে অ্যাম বসে, তাই আমি অ্যাম বসিয়েছি। তারপর এবল টু বসেছে ফর্মুলা অনুযায়ী, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম সুইম মানে সাঁতার কাটা, সেটা বসিয়ে দিয়েছি। ওকে, আই হোপ স্ট্রাকচারটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এখানে আরও একটা কথা বলবো, সাবজেক্টের পরে অ্যাম বসবে নাকি ইজ বসবে নাকি আর বসবে সেটা সাবজেক্টের ওপর ডিপেন্ড করে। সাবজেক্ট যদি আই হয় তাহলে অ্যাম বসাবো, সাবজেক্ট হি শি বা কোনো নাম হলে ইজ বসাবো, আর সাবজেক্ট ইউ উই এবং দে হলে আর বসাবো। ওকে, চলো এবার সেকেন্ড স্ট্রাকচারটা দেখে নিই। সেকেন্ড স্ট্রাকচারটা হচ্ছে শি ইজ বিং এবল টু ড্রাইভ কার, যার অর্থ হচ্ছে সে গাড়ি চালাতে পারছে। এর মাধ্যমে আমি কি মিন করছি, এর মাধ্যমে আমি মিন করছি সে কাজটা এখন করতে পারছে। তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স। এক্ষেত্রে স্ট্রাকচারটা কি হবে, এক্ষেত্রে প্রথমে আমার সাবজেক্ট বসবে, তারপর অ্যাম অথবা ইজ অথবা আর বসাবো, ওকে, তারপরে বসাবো বিইং, স্পেলিংটা দেখবে BEING, বিইং। তারপরে বসাবো এবল টু, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম এবং লাস্টে রিমেইনিং কিছু থাকলে বসিয়ে দেবো। তো স্ট্রাকচারটা একবার দেখা যাক। এখানে আমার সাবজেক্ট শি, তারপর অ্যাম ইজ আর এর মধ্যে ইজ বসিয়েছি, তারপর বিইং, তারপর এবল টু, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম ড্রাইভ, লাস্টে আমার রিমেইনিং কার। থার্ড এক্সাম্পলটা এবার দেখে নিই। থার্ড স্ট্রাকচারটা কি, হি হ্যাজ বিন এবল টু কমপ্লিট দ্য প্রজেক্ট, মানে সে কাজটা শেষ করতে পেরেছে, প্রজেক্টটা শেষ করতে পেরেছে। তাহলে এটা কোন টেন্সের সেন্টেন্স হলো, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স হলো। এক্ষেত্রে স্ট্রাকচার কি হবে, স্ট্রাকচারটা আমি নিচে লিখছি, ওকে। প্রথমে আমার সাবজেক্ট বসবে, তারপর হ্যাভ অথবা হ্যাজ বসাবো, তারপরে বসাবো বিন, ওকে, তারপর আমার এবল টু বসে যাবে, তারপর বসবে ভার্ব ইন ফার্স্ট ফর্ম
এবং লাস্টে রিমেইনিং। তাহলে স্ট্রাকচারটা কি হলো? এখানে আমার সাবজেক্ট প্রথমে বসেছে হি, তারপর হ্যাজ বসেছে, তারপর বিন বসেছে, তারপর এবল টু, তারপর ভার্ব ইন ফার্স্ট ফর্ম কমপ্লিট, লাস্টে আমার রিমেইনিং দ্য প্রজেক্ট। এখানেও একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সাবজেক্টের পরে হ্যাভ বসবে নাকি হ্যাজ বসবে সেটা ডিপেন্ড করছে আমার সাবজেক্টের ওপর। সাবজেক্ট যদি আই হয়, উই হয়, ইউ হয়, দে হয়, তাহলে আমি হ্যাভ বসাবো, এবং সাবজেক্ট যদি হি, শি বা কোনো নাম হয় তাহলে আমি হ্যাজ বসাবো। আই হোপ ইটস ক্লিয়ার। এবার চলো আমার ফোর্থ স্ট্রাকচার, আই ওয়াজ এবল টু সলভ দ্য প্রবলেম, যার অর্থ হচ্ছে আমি সমস্যাটা সমাধান করতে পেরেছিলাম, অতীতে কোনো এক সময় পেরেছিলাম, আমি এমনটা বোঝাচ্ছি। তো এটা আমার সিম্পল পাস্টের স্ট্রাকচার। এখানে স্ট্রাকচারটা কি হবে? প্রথমে আমার সাবজেক্ট বসবে, তারপর ওয়াজ অথবা ওয়ার বসবে, তারপর বসবে আমার এবল টু, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, লাস্টে রিমেইনিং। স্ট্রাকচারটা কি হলো? আমার সাবজেক্ট প্রথমে বসেছে আই, তারপর ওয়াজ, তারপর এবল টু, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম সলভ, তারপর আমার রিমেইনিং দ্য প্রবলেম। ওকে, এখানেও বলবো সাবজেক্টের পরে ওয়াজ বসবে কি ওয়ার বসবে সেটা সাবজেক্টের ওপর ডিপেন্ড করে। সাবজেক্ট যদি আই হয়, হি হয়, শি হয় এবং কোনো নাম হয়, মানে মোস্টলি যদি সিঙ্গুলার সাবজেক্ট হয়, একজনের কথা বলা হয়, তাহলে আমরা ওয়াজ বসাবো। আর সাবজেক্ট যদি ইউ, উই, দে এগুলি হয় তাহলে ওয়ার বসাবো। এখানে ইংলিশ লার্নারদের মধ্যে একটা কনফিউশন থাকে, সেটা আমি দূর করার চেষ্টা করব। সেটা হচ্ছে, এই যে আমি বললাম আই ওয়াজ এবল টু সলভ দ্য প্রবলেম, এর মানে অনেকে ধরে নেয় যে কাজটা আমি অতীতে করতে পারতাম, এখন আর পারি না। মানে তারা ইন্ডিকেশনটা এটাই বোঝে যে এটা পাস্ট হ্যাবিটকে বোঝানো হচ্ছে, তা কিন্তু নয়। পাস্ট হ্যাবিট বোঝাতে তোমরা কিন্তু এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারবে না। ওকে, এই স্ট্রাকচারটা তাহলে কখন ব্যবহার করব? অতীতে কোনো একটা কাজ একবারই ঘটেছে, কারণ হ্যাবিট ছিল বারবার ঘটতো এমনটা নয়, কিন্তু সেক্ষেত্রে আমি এটা ইউজ করব না। অতীতে কোনো একটা ঘটনা একবার ঘটেছে সেটা বোঝানোর জন্য আমি ওয়াজ এবল টু এই স্ট্রাকচারটা ইউজ করব, এটা একটু খেয়াল রাখবে। ওকে, চলো আমাদের ফিফথ স্ট্রাকচার, রাকেশ ওয়াজ বিইং এবল টু সিং, যার অর্থ হচ্ছে রাকেশ গান গাইতে পারছিল, মানে অতীতে কেউ একটা কাজ করতে পারছিল সেটা বোঝাতে চাইছি। তাহলে এটা কোন টেন্স হলো? এটা পাস্ট কন্টিনিউয়াস হলো। এর স্ট্রাকচারটা একটু দেখে নিই। এখানে আমি প্রথমে বসাবো আমার সাবজেক্ট, তারপর ওয়াজ অথবা ওয়ার বসাবো। ওকে, তারপর বসাবো বিইং, তারপর বসাবো এবল টু, তারপর বসাবো ভার্বের ফার্স্ট ফর্ম এবং লাস্টে বসিয়ে দেবো আমার রিমেইনিং। তাহলে স্ট্রাকচারটা কি হলো? প্রথমে আমার সাবজেক্ট বসেছে রাকেশ, তারপর ওয়াজ, নামের সাথে ওয়াজ বসাতে হয়, তারপর বিইং, এবল টু, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম। ওকে, আই হোপ তোমরা বুঝে গিয়েছো যে এই স্ট্রাকচারটা কেমন হয়। এবার আমার লাস্ট স্ট্রাকচার, ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ, যার অর্থ হচ্ছে তুমি ইংলিশে কথা বলতে পারবে। মানে আমার এখন কোনো এবিলিটি নেই, সেই কাজটা করার এবিলিটি আমার এখন নেই, বাট ভবিষ্যতে হয়ে যাবে। মানে এটা সিম্পল ফিউচার টেন্সের সেন্টেন্স। এক্ষেত্রে স্ট্রাকচার কি হবে? এক্ষেত্রে স্ট্রাকচার হবে, প্রথমে আমার সাবজেক্ট আসবে, তারপর শ্যাল অথবা উইল বসাবো, তারপরে বসাবো বিই বি। ওকে, তারপর আমার বসবে এবল টু, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম এবং
লাস্টে রিমেইনিং কিছু বসানো হলে বসিয়ে দেবো। স্ট্রাকচারটা কি হলো, প্রথমে আমার সাবজেক্ট বসলো ইউ, তারপর শ্যাল উইলের মধ্যে উইল বসলো, তারপর বি, তারপর এবেল টু, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম এবং লাস্টে আমার রিমেইনিং বসে গেল। এক্ষেত্রে বলবো সাবজেক্টের পরে শ্যাল বসবে নাকি উইল বসবে সেটা সাবজেক্টের ওপর ডিপেন্ড করছে। সাবজেক্ট যদি আই এবং উই হয় তাহলে শ্যাল বসবে, এছাড়া অন্যান্য সব ক্ষেত্রে আমরা উইল বসাবো, হি, শি, কোনো নাম, দে, ইউ, উই। তবে আজকাল স্পোকেন ইংলিশে শ্যাল এবং উইলের মধ্যে বিশেষ কোনো তফাৎ করা হয় না। তোমরা স্পোকেনে প্রতি ক্ষেত্রে উইল ইউজ করতেই পারো, বা আবার শ্যালও ইউজ করতে পারো আই এবং উই এর ক্ষেত্রে, ইয়োর চয়েস। তাহলে আশা করি এবেল টু এর এই 6টা স্ট্রাকচার, টেন্স চেঞ্জ হলে কিভাবে স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে তোমরা বুঝে গিয়েছো। এবারে ফাইনালি একটা কথা বলবো, সেটা হচ্ছে এই ফার্স্ট এক্সাম্পলটা দেখো, আই অ্যাম এবেল টু সুইম, যার অর্থ হচ্ছে আমি সাঁতার কাটতে পারি। এবার যদি আমার বলার হয় আমি সাঁতার কাটতে পারি না, তাহলে কিভাবে বলবো? সেকেন্ড এক্সাম্পলটা দেখো, শি ইজ বিং এবেল টু ড্রাইভ কার, মানে সে গাড়ি চালাতে পারছে। কিন্তু তার যদি বলার হয় সে গাড়ি চালাতে পারছে না, তাহলে কিভাবে বলবো? ভেরি সিম্পল, সেখানে দুটো উপায় আছে। ওকে, প্রথম উপায়টা হচ্ছে কি, এই যে অ্যাম আছে, ইজ আছে, হ্যাজ আছে, ওয়াজ আছে, এদের পরে একটা নট অ্যাড করে দাও। মানে আই অ্যাম নট এবেল টু সুইম, তার মানেই হয়ে যাবে আমি সাঁতার কাটতে পারি না। ওকে, বা শি ইজ নট বিং এবেল টু ড্রাইভ কার, সে গাড়ি চালাতে পারে না। ওকে, অথবা সেকেন্ড একটা উপায় আছে, এই নটটা না বসিয়ে এই এবেল যেটা রয়েছে এটাকে আনএবল করে দাও। মানে আই অ্যাম আনএবল টু সুইম, আমি সাঁতার কাটতে পারি না। শি ইজ বিং আনএবল টু ড্রাইভ কার, সে গাড়ি চালাতে পারছে না। দুটো আবার একসাথে করে দিও না, সেটা আবার ভুল হয়ে যাবে। তুমি হয়তো বলছো আই অ্যাম নট আনএবল টু সুইম, সেটা নয়। হয় অ্যাম, ইজ, আর, হ্যাজ, ওয়াজ, ওয়ার, উইল এগুলোর পরে তুমি নট অ্যাড করো, অথবা এই এবেলটাকে আনএবল করে দাও, যে কোনো একটা করে দাও, তাহলে তোমার স্ট্রাকচার নেগেটিভ স্ট্রাকচার হয়ে যাবে, তুমি নেগেটিভ মিনিং বুঝিয়ে দিতে পারবে। ওকে, আশা করি তোমরা এই 6টা স্ট্রাকচার ভালো মতো শিখে গিয়েছো এবং এর নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হবে সেটাও তোমরা বুঝে গিয়েছো। এবার তোমাদের কাজ বেশি বেশি করে এই স্ট্রাকচারগুলো ইউজ করে সেন্টেন্স বানানো এবং সেগুলোকে বলার প্র্যাকটিস করা। ওকে, আজ তাহলে এতটাই। দ্যাটস অল টুডে। টাটা।